জি ম্যাম আসছে। ওকে, সো আমাদের ইন্টারভাল স্কেলিংটা হবে হচ্ছে সেম ইন্টারভালে যদি আমি কয়েকটা নাম্বারিং করি সেটাকে বলে ইন্টারভাল স্কেলিং। ভ্যালিডিটি এন্ড রিলায়েবিলিটি, আমাদের কি থাকতে হবে? ভ্যালিডিটি থাকতে হবে এবং মাস্ট বি হ্যাভ সাম রিলায়েবল in our system. Reliability না থাকলে আসলে কোনো কিছুই হবে না। So reliability of the skills refers to consistency in the response. So আমাদের reliability যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা একটা কনসিস্টেন্স রেসপন্স পাচ্ছি, 1 2 3 4 এরকম আর কি। So getting the same result if the same questionnaire was administered again the under the same condition, যদি same condition এর against এ same questionnaire দেই তাহলে আমার সেম মার্কসটাই পাওয়ার পসিবিলিটি আছে। এখন ধরো তোমাদের একজন টিচার বললাম যে ভালো, সাপোজ না টিচারটা আসলে কেমন পড়ায়, সো কেউ 1 দিবে আর কেউ 5 দিবে, এইরকম নরমালি হয় না যদি তোমরা পড়ে আসলে আনসার করো। এখন এইরকম হইতে পারে, হ্যাঁ কারো কাছে ভালো লাগছে, কারো কাছে খারাপ লাগছে, যার কাছে খুব ভালো লাগছে সে 5 দিবে, যার কাছে খারাপ লাগছে একদম এই মানে একদম এই দিক সেই দিক হওয়ার কোনো চান্স নাই। 0 আর 100 দিবে এইরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ খারাপ লাগছে বাট মোটামুটি চলে 50 এরকম মার্কিং করবা। কিন্তু তুমি একদম কেউ 0 দিচ্ছ বা কেউ 1 দিচ্ছ কেউ 5 দিচ্ছ এরকম হবে না। সো আমাদের রিলায়েবিলিটি থাকতে হবে। ওকে, সেম কোয়েশ্চেনের মধ্যে আমরা যখন দেখবো যে কেউ 1 দিয়েছে কেউ 5 দিয়েছে, তার মানে এই জায়গায় কোনো ঘাপলা আছে। যদি এমন হয় যে কেউ 3 4 এরকম মার্কিং করেছে আর অনেকে 5 দিয়েছে, ফাইন। আবার কোন ফ্যাকাল্টিকে তোমরা হচ্ছে 1 দিয়েছো, যেমন আমাকে এখন আমার যদি ইভালুয়েশন হয় তোমরা কি করবা? 1 দিবা। কারণ আমি স্যাট পড়াচ্ছি, স্যাটের মধ্যে কি ইন্টারঅ্যাকশন নাই, আমাদের ইন্টারঅ্যাক্টিভ করতেই হচ্ছে না, আমরা শুধুমাত্র বসে বসে পড়াশোনাই শুনতেছি। তো তোমরা কি করবা? ম্যাডাম খালি কথা বলে, কথা বলতেই থাকে, কোনো ক্লাসে মজা নাই, আমরা সবাই মিলে একদম ধাপা ধাপ 1 দিয়ে দিই। তো ইভালুয়েশনে গিয়ে কি করবা? দেখবে যে আসলে সবাই 1 দিয়েছে, দ্যাট মিন্স ফারিন ভালো পড়াইতে পারে না, ভালো পড়ায় নাই, আমাকে ডাকবে যে তোমার আসলে সব স্টুডেন্টরা এরকম করলো কেন। আবার এমন হইতে পারে যে অনেকে বুঝলো যে আসলে স্যাড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো অপারেটিং সিস্টেম বলো এইগুলো আসলেই বোরিং কোর্স, বাট আমরা কিছুটা হইলেও আসলে নলেজ পাইছি, মানে হালকা পাতলা হইলো, যেমন কোয়েশ্চেন কিভাবে করতে হয়, ইন্টারভিউটা আসলে কেমন হওয়া উচিত, ইন্টারভিউ এর সময় আমাদের কোয়েশ্চেনিয়ার কিভাবে করতে হবে অ্যাজ ইন্টারভিউ হিসেবে, বা আমরা কিভাবে আনসার করব, টু দা পয়েন্টে করব কিনা, এই সব জিনিসগুলো আমরা জানছি, বা একটা সফটওয়্যার ডিজাইন করতে হলে কি কি মডিউলে আসলে আমাকে ভাগ করতে হয় সেগুলো আমরা জেনেছি। সো এটা আসলে খুব বেশি একটা ম্যাম খারাপ পড়ায় নাই, বাট যেহেতু বোরিং কোর্স আমরা হচ্ছে মজা পাইনি। সো আমরা কাজ করতে পারি, এখানে হয়তো 3 দিলাম, 3 দিয়ে দিছি। আবার অনেকের কাছে মনে হইতে পারে যারা হচ্ছে রেগুলার মনোযোগ সহকারে ক্লাস করতে মানে প্রতিটা কথা আসলে বোঝার ট্রাই করতেছে, যদিও এটা বোরিং, বাট তারা বোঝার ট্রাই করতেছে এবং দে ক্যান আন্ডারস্ট্যান্ড। তারা কি করবে যে না আমি যা চেয়েছিলাম তাই তো পেয়েছি, আমার একটা সফটওয়্যার ডিজাইন করার জন্য যা যা দরকার আমি তো ম্যামের কাছ থেকে সব পেয়েছি, তাহলে ম্যাম তো ভালো পড়াইছে, আমি 5 দিব। তো এইরকম অ্যাটেন্ডেড কিছু স্টুডেন্ট 5 দিল, মিডল কিছু স্টুডেন্ট 3 দিল, আর যারা একদম ইনঅ্যাক্টিভ তারা হচ্ছে 1 দিল। তখন কিন্তু আমি একটা অ্যাভারেজ ভ্যালুতে চলে আসছে। তখন আমাকে হয়তো বা স্যার ডেকে বলবে যে আচ্ছা তোমার ইভালুয়েশন এরকম মিডল আসছে, সো couple of students does not like you and couple of students actually love you. সো আমাকে কি করবে, উনি হয়তো বা ডেকে বলবে তাহলে কি তোমার হচ্ছে উইক স্টুডেন্টের প্রতি আরেকটু কনসাস হওয়া উচিত, তুমি শুধু টপ স্টুডেন্টদের জন্য পড়াও, বলতে পারে। সো আমাকে ওইভাবে ইমপ্রুভ করতে হবে। সো আমাদের রিলায়েবল হইতে হবে, ডেটা মাস্ট হ্যাভ সাম রিলায়েবিলিটি। আমরা কেউ 1 দিব কেউ 5 দিব এইরকম আনরিলায়েবল জিনিস নিয়ে আমরা আসলে আগাইতে পারবো না। ওকে, সো কোয়েশ্চেনটাও ঠিক সেম, আমাদের রিলায়েবল কোয়েশ্চেন হইতে হবে এবং যাকেই কোয়েশ্চেন করা হোক না কেন আনসারটা রিলায়েবল হইতে হবে, দ্যাট মিন্স কাছাকাছি হইতে হবে, এই দিক সেই দিক হইতে পারে, বাট 0 100 এরকম হবে না। Validity is the degree to which the question measures what the analyst intends to measure. So validity is a degree. আমাদের must be validated হতে হবে। ধরো একজন বললো আমি এটা চাই, এই জিনিসটা আসলে কি তারা চায় কিনা, এটা ভ্যালিডিটি মাস্ট থাকতে হবে। উইদাউট ভ্যালিডিটি তুমি আসলে যখন কাজ করতে যাবা তখন দেখবা 2 দিন পরে সেই বলতেছে আমি তো এই কথা বলি নাই। তো আমাদেরকে মাস্ট বি ভ্যালিডিটি থাকতে হবে।
প্রবলেমস উইথ স্কেলস, আমাদের এই স্কেলিং এর মধ্যে কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে লেনিয়েন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, হ্যালো ইফেক্ট। দেখো আমরা যখন হচ্ছে স্কেলিং করি তখন এই তিন রকমের প্রবলেমের ফেস করি। মানে হচ্ছে আমরা যখন কোয়েশ্চেনিয়ার গুলাকে স্কেলিং করি ইন্টারভাল অথবা নমিনালে, সো কোয়েশ্চেনিয়ার গুলাকে স্কেলিং করার পরে আমাদের কয়েক রকমের প্রবলেম আসে। একটা হচ্ছে লেনিয়েন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, আর হচ্ছে হ্যালো ইফেক্ট। লেনিয়েন্সিটা কি জিনিস? কজড বাই ইজি রেটার্স। Solution is to move the average category to the left or right of the center. That means আমাদের যে সলিউশনটা আছে সেটা অ্যাভারেজ ক্যাটাগরিতে যাবে, অ্যাভারেজ ক্যাটাগরি লেফটও যেতে পারে রাইটও যেতে পারে। এইটা হচ্ছে লেনিয়েন্সি, বিকজ বাই ইজি রেটার্স। আমরা যখন হচ্ছে না পড়েই কোনো কিছুকে রেট করব, ওকে, সো এটা অ্যাভারেজ একটা ভ্যালু আসতে পারে। অ্যাভারেজ ভ্যালু আসলে কি হবে, আমাদের এটা অ্যাভারেজের লেফটেও যেতে পারে রাইটেও যেতে পারে, লেনিয়েন্সি এটা আসতে পারে। সাপোজ তোমরা আমাকে মার্কিং করেছো, আমি 1 2 3 4 5 এর মধ্যে 3 পেয়েছি, মানে এভারেজ একটা ভ্যালু পেয়েছি বা 4 পেয়েছি। সো 3 যদি পাই, আমার এমনও হইতে পারে এই যে এভারেজ ভ্যালুটা আসছে আমি হয়তো বা বিলো এভারেজে যাইতে পারি অথবা আপার এভারেজে যাইতে পারি। দ্যাট মিন্স আমি ভালোও পড়াইতে পারি, আবার বিলো এভারেজে চেয়ে খারাপও পড়াইতে পারি। সো এখানে একটা লেনিয়েন্সির ক্রিয়েশন হয়। Central tendency, দেখো central tendency occurs when responders rate everything as average. আমাদের central tendency কখন আসে? Central tendency occurs when responders rate everything as average. That means আমাকে আমার সম্পর্কে তোমাদের 10টা কোয়েশ্চেন করেছে, লাইক 1 থেকে 10 পর্যন্ত সবগুলো কোয়েশ্চেনে তুমি কি করেছো? 3 দিয়েছো, সবগুলাতে 3 দিয়েছো, তাহলে কি আমার অল দ্য কোয়েশ্চেনস হ্যাভ দ্য সেম মার্কস। সো আমি একটা এভারেজ ভ্যালু পেয়েছি, তাহলে আমার এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি চলে আসছে। দ্যাট মিন্স তোমরা প্রি ডিফাইন করে নিছো যে ম্যামকে 3 বেশি দিব না, সবগুলাতে 3 দিয়ে দিছো। সো এটা একটা এভারেজ ভ্যালু। সো ইমপ্রুভ বাই মেকিং দ্য ডিফারেন্স smaller at the two ends. Okay, adjust the strength of the descriptors, create a scale with more points. So আমাদের স্কেলিং করতে হবে হচ্ছে more point ফোকাস করে। আমরা যদি পয়েন্ট ইউজ না করতে পারি, ফোকাসড পয়েন্ট ইউজ না করতে পারি, তাহলে আমরা আসলে কিছু করতে পারবো না। অ্যাডজাস্ট দ্য স্ট্রেংথ অফ দ্য ডেসক্রিপ্টরস, আমাদের স্ট্রেংথ অ্যাডজাস্ট করতে হবে, যে ডেসক্রাইব করবে, যে আমাদেরকে মার্কিং করবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি তাহলে আর থাকবে না, এটা একটা ড্রব্যাক। হ্যালো ইফেক্ট, হ্যালো ইফেক্টটা কি জিনিস? when the impression formed in one question carries into the next question. যখন এই হ্যালো ইফেক্টটা কখন আসে? যখন একটা কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেনের আনসার নিয়ে রাখে বা কোয়েরিজ গুলাকে ক্যারি করে। লাইক তোমার নাম কি, তোমার নামের সাথে কি তোমার বাবার নামে কোনো না, আমি ধরো বললাম যে তোমার নাম কি, তারপরে জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি, তারপরে বললাম যে তোমার নামের সাথে তোমার বাবার নামের কি কোনো মিল আছে। এই যে থার্ড কোয়েশ্চেনটা করলাম, এটাতে কি আসছে? তোমার নামও আমি জানছি, তোমার বাবার নামও জানছি। সিমিলার কোয়েশ্চেন আমার করার কোনো দরকার আছে যে তোমার নাম আর তোমার বাবার নামের সাথে কোনো মিল আছে কিনা? এটা তো আমি নিজের চোখে দেখতেছি তোমার নামের সাথে তোমার বাবার নাম মিল আছে কিনা। এইটাকে বলা হচ্ছে হ্যালো ইফেক্ট। আগের কোয়েশ্চেনটা যদি নেক্সট কোয়েশ্চেনের কোনো কোয়েরিজ বহন করে। ওকে, সলিউশন ইজ to place one trait and several items on each page. যদি এই কোয়েশ্চেনটার সলিউশন একটা ট্রেটে সেভারাল আইটেমের মধ্যে বিভিন্ন পেজের থেকে থাকে, এটাকে বলা হচ্ছে হ্যালো ইফেক্ট। একই আনসার রিডান্ডেন্টলি আসছে। সো হ্যালো ইফেক্ট কি, সেন্ট্রাল টেন্ডেন্সি কি, লেনিয়েন্সি কি আমরা জানলাম। ডিজাইনিং অফ কোয়েশ্চেন আমরা আগেই বলেছি, আমরা হচ্ছে কোয়েশ্চেন করতে পারি ওপেন আর এন্ডেড, ক্লোজ আর এন্ডেড, সরি ক্লোজ আর ওপেন দুইটা, ক্লোজ এন্ডেড ওপেন এন্ডেড। আমাদের কোয়েশ্চেনের মধ্যে বিভিন্ন স্কেলিং আসতে পারে,
এখন এই স্কেলিং এর মধ্যে আমরা কোয়েশ্চেন যখন ডিজাইন করব, একজন ইন্টারভিউয়ারকে ইন্টারভিউ নেওয়ার জন্য যখন কোয়েশ্চেন ডিজাইন করব, তখন আমাদের কয়েকটা জিনিস ডিজাইন করতে হবে। দেখো, অ্যালাউ অ্যাম্পল হোয়াইট স্পেস। আমরা যখন কোয়েশ্চেনিয়ারটা দিব, যখন একটা সার্ভে করব, তখন তাকে অবভিয়াসলি অনেকগুলো জায়গা দিতে হবে যাতে সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। সেটা হইতে পারে মুখে, সময় দিয়ে করতে হবে, আর যদি লিখিত নেই তাহলে অ্যাম্পল স্পেস দিতে হবে। আমি যখন তোমাদের কুইজ নিব, একটা কোয়েশ্চেন করেছি 3 পেজের, তোমাদের জায়গা দিয়েছি হাফ পেজ, ওই হাফ পেজের মধ্যে কিন্তু তোমরা লিখতে পারবে না। সো আমাকে অ্যালাউ করতে হবে অ্যাম্পল হোয়াইট স্পেস, যতটুকু প্রয়োজন। অ্যালাউ অ্যাম্পল স্পেস টু রাইট অর টাইপ ইন রেসপন্সেস। আমাদেরকে লেখার জন্য এবং রেসপন্স করার জন্য প্রয়োজনীয় স্পেস তাকে দিতে হবে। মেক ইট ইজি ফর রেসপন্ডার্স টু ক্লিয়ারলি মার্ক দেয়ার আনসার্স। সো আমাদেরকে কি করতে হবে? ইজি করতে হবে রেসপন্ডারের জন্য, যাতে তারা ক্লিয়ারলি তাদের আনসারটা দিতে পারে। বি কনসিস্টেন্ট ইন স্টাইল। এই কনসিস্টেন্সি, এই স্টাইলটা ফলো করতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনিয়ারের একটা ডিজাইনিং এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্ডার অফ কোয়েশ্চেন, আমাদের কিভাবে কোয়েশ্চেন গুলাকে সাজাতে হবে। দেখো, তোমরা যখন কোনো সার্ভে করবা কাজে লাগবে, যখন থিসিসের সার্ভে করবা তখন কাজে লাগবে ব্যাপারগুলো, অথবা কোনো সফটওয়্যার যখন ডিজাইন করবা, জেড নিয়ে কাজ করবে, তখন তোমাদের এইগুলা খুব ইম্পর্টেন্ট। সো অর্ডার অফ কোয়েশ্চেন্স এর মধ্যে কি আছে? প্লেস মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফার্স্ট। আমাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেই কোয়েশ্চেনটা প্রথমে নিয়ে আসতে হবে। ক্লাস্টার আইটেমস অফ সিমিলার কন্টেন্ট টুগেদার। আমাদেরকে কি করতে হবে? সিমিলার কন্টেন্ট গুলাকে এক একটা ক্লাস্টারে ভাগ করে ফেলতে হবে। লাইক নাম রিলেটেড যত কিছু আছে আমি একসাথে নিয়ে নিব। দেন হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল কিছু কোয়েরি থাকতে পারে, পার্সোনাল কোয়েরি গুলাকে একটা ক্লাস্টারে নিয়ে নিব। মানে তোমার কাছ থেকে আমি যা যা ইনফরমেশন নিব সেটাকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে নিতে হবে। দেন হচ্ছে ইন্ট্রোডিউস লেস কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন্স ফার্স্ট। সো আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে লেস কন্ট্রোভার্সিয়াল, যেটা নিয়ে আসলে কন্ট্রোভার্সির কিছু নাই, যেটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্কের কিছু নাই। কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন গুলাকে ফার্স্ট, লেস কন্ট্রোভার্সিয়াল যেগুলো আছে তাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে, তাতে কনফিউশন না আসে। ওকে, সো আমাদের শুরুতে প্লেস করতে হবে কি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোকে প্লেস করতে হবে, ক্লাস্টারে ভাগ করতে হবে, সিমিলার কন্টেন্ট গুলোকে সেম ক্লাস্টারে রাখতে হবে, এবং কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন গুলোকে আগে আনা যাবে না। লেস কন্ট্রোভার্সিয়াল যারা আছে সেই কোয়েশ্চেন গুলোকে আগে ইন্ট্রোডিউস করে দিতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো দেখো, when designing a web survey, আমরা যখন ওয়েব সার্ভে করি, কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু ক্যাপচার রেসপন্সেস। আমাদের কিন্তু বিভিন্ন রকমের ওয়ে আছে রেসপন্স নেওয়ার জন্য। দেখো, অনলাইন টেক্সট বক্স, একটা টেক্সট বক্স এখানে দেয়া আছে, এই টেক্সট বক্সটাতে একটা লাইন আসলে সে নিবে। এটা কেন ইউজ করা হয়? পারপাসটা কি? ইউজ টু অবটেইন এ স্মল অ্যামাউন্ট অফ টেক্সট এন্ড লিমিট দ্য আনসার টু এ ফিউ ওয়ার্ডস। যখন আমি লিমিট করে দিব, ইউ নিড টু আনসার্স these for these questions in a few words. Without these words, you cannot explain more than one sentence or two sentences or three sentences. So you have to finish within one sentence which have only 3 or 4 words. So এক লাইনে আমি যখন লিমিট করে দেব, তখন আমি এটাকে ইউজ করব। অনলাইন টেক্সট বক্স এটাকে বলে। Scrolling text box used to obtain one or more paragraphs of text. If I ask you some questions which have more than one or two paragraphs, so you have to write there. So when we need to write more than one paragraph, in that time we have to use a scrolling text box. So this is important. Without scrolling text box, you cannot write more than one paragraph. Okay, so you have to use this. Sometimes we have used checkbox like as click. আমি কিছু কোয়েশ্চেন করেছি, I give some options here and you have to choose from this. Like একটা কোয়েশ্চেনে অনেকগুলো আনসার হতে পারে, multiple answers. We have some multiple answers. So I make a checkbox, I make a list and give some checkbox and you have to check it out. So এখানে ক্লিক করলে কি হবে? একটা রাইট সাইন দিয়ে চেক আউট হবে. So it is important.
radio button is also almost same like radio button টা আমরা কখন ইউজ করি যখন we have so many options but we can choose one of them used to obtain yes or no true false like question. We cannot use both of this, like we have three options, we cannot click more than one options. We cannot check, we can select all the options. We must be specific in one answer. So this is the radio button. Drop down menu, if we have some answers and we need to show in one place, that is the drop down button, used to obtain more consistent results. Okay. Push button means most often used for actions. আমি আসলে এইটাকে ডিফাইন করতে চাচ্ছি, তাহলে ক্লিক করতে হবে, ওই যে ক্লিক করার যে বাটনটা এটাকে বলা হচ্ছে পুশ বাটন। That is how we can design our survey. Online text box, scrolling text box, check box, radio button, drop down menu and push button. So next one is method of administrating the questionnaire. আমরা আসলে কিভাবে কোন মেথডে অ্যাডমিনিস্ট্রেটিভ হব কোয়েশ্চেন করার সময়। Conveying all concerned response together at one time. আমাদের কি করতে হবে, কনভে করতে হবে প্রত্যেকটা রেসপন্সকে একই সাথে। Personally administering the questionnaire. Personally হচ্ছে কোয়েশ্চেনিয়ার গুলাকে অ্যাডমিন করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিং করতে হবে। দ্যাট মিন্স আমাকে লিখে ফেলতে হবে, বাকি ওইটার উপরে অ্যাপ্লাই করতে হবে। Allowing responders to self-administer questionnaire, mailing questionnaires, and administering over the web or via email. So if we have, or I have find some answers from you guys, then I need to email all the answers to all the team members. If I cannot explain to our team members, then everyone, each of the person cannot know or could not know. If it is not possible to know your answers, so I need to give them the feedback of your answers. That is how they can know about how our system goes on, or how our interviews actually conducted, and all the responders how they respond to our system. So that is important. I have to email all the person. I have to, like as Michoki example, your registration is going on, right? So I need to point it out when actually our registration date is started and when it is end up. So this is important. So what I actually do, I'm informed this year class representative Rahat or Nafisa. I talked to them and asked and told them about the procedure, how they actually fill up the form and how they feedback to me. এখন যখন তারা আমাকে ফিডব্যাক দিল, ফিডব্যাক দেওয়ার সময় আমি যদি তাদেরকে ওয়েল ডিফাইন না করি, দেখো আমি কিন্তু সিআর এর সাথে শুধু কথা বলেছি, আমি কিন্তু ইচ এন্ড এভরি পারসনের সাথে কথা বলতে পারি নাই। তারা কি করেছে, এটাকে স্প্রেড আউট করে দিয়েছে। যখনই একজন সিআর এর থ্রুতে আমি ক্লাসের সবাইকে স্প্রেড আউট করে দিয়েছি, দে গিভ মি দেয়ার ফিডব্যাকস, তাদের রেজিস্ট্রেশন ফর্মটাকে আমাকে হচ্ছে ফিডব্যাক করবে। এখন যখনই তারা আমাকে ফিডব্যাক করলো, আমাকে কি করতে হবে, আমি কি আমার কাছে রেখে দেবো? নট লাইক দ্যাট, আই হ্যাভ টু স্প্রেড ইট আউট। দ্যাট মিনস আমার ব্যাচ থেকে কারা কারা কি কি কোর্স নিচ্ছে এটা আমার সব ফ্যাকাল্টিকে জানাতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি হেল্প আস টু মেক কোর্স অফার। সো আমাদের কোর্স অফার করতে এটা ইজি হবে, আমাদের হচ্ছে অন্যান্য আরো যে কাজ আছে রুটিন টুটিন করতে ইজি হবে, যে আমাদের এত এত স্টুডেন্ট আসলে রেজিস্ট্রেশন করেছে। সাপোজ in the current semester we have 4 attending, like we have 5 or 6 members from each batch. So আমাদের কি করতে হয়েছে, আমাদের গ্রুপগুলোকে মার্চ করে ফেলতে হয়েছে, আবার কিছু কিছু গ্রুপ থেকে আবার বেশ ভালো রেসপন্স পেয়েছি আমরা। সো আমরা কিন্তু জানতাম না যে কোনো ব্যাচ থেকে আসলে একজন আসবে না, কোনো ব্যাচ থেকে ফুল ব্যাচই রেজিস্ট্রেশন করবে।
সো আমাদের যে রুটিনটা করার সময় যদি আমরা না জানি তাহলে কি আমরা একটা ডিজাস্টার সিচুয়েশনে যাচ্ছি। আর যদি আগেই জেনে যাই কি পরিমাণে স্টুডেন্ট আসলে রেজিস্ট্রেশন করছে, সেটা আমাদের জন্য ভালো হয়। সো আমাদেরকে কি করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিং ওভার দ্য ওয়েব অর ভায়া ইমেল টু রিডিউস দ্য রিডান্ডেন্সি। একই কাজ বারবার করার থেকে বাঁচতে হইলেও এই অ্যাডমিনিস্ট্রেটিংটা আমাদেরকে করতে হবে, যে এই আনসার গুলো আমরা পেয়েছি। ইলেকট্রনিক্যালি সাবমিটিং দ্য কোয়েশ্চেনিয়ার্স, আমরা যদি ইলেকট্রনিক্যালি সার্ভে করতে যাই তাহলে অবভিয়াসলি সেটা করতে হবে রিডিউসড কস্ট। আমি যদি তোমাদের কাছে সার্ভে করতে যাই সবাইকে একটা করে পেজ দিতে হবে, A4 পেজ। তোমরা 40 জন আছো, 40 জনকে একটা করে যদি আমি পেজ দেই তাহলে আমার কি করতে হবে, 40 টাকা লাগবে। আমি যদি এক পেজের দাম 1 টাকা করে ধরি, এর মধ্যে আমাকে কি প্রিন্টিং করতে হয়েছে না, আবার ইভালুয়েট করতে হবে। সো আমাদেরকে কি এখানে একটা কস্ট অ্যাড হচ্ছে 40 টাকা। বাট আমি যদি ওয়েবের থ্রুতে এই কোয়েশ্চেনিয়ার গুলো দেই তাহলে আমার কি হচ্ছে, এই যে 40 টাকা, এই 40 টাকা কিন্তু আমার লাগছে না। এই 40 টাকা আমরা ইন্টারনেটের থ্রুতেই কভার আপ করতে পারছি। সো আমাদের এটাকে রিডিউস করছে কস্টকে। কালেক্টিং এন্ড স্টোরিং দ্য রেজাল্ট ইলেকট্রনিক্যালি, ইভেন দো আই ডোন্ট হ্যাভ চেকড দ্য answer script, it is actually automatically give some results and also save those results as well. So আমাদেরকে কি করতে হচ্ছে না, আমাদেরকে অ্যানালাইসিস করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমরা হচ্ছে অ্যানালাইসিস পেয়ে যাচ্ছি। সো ইলেকট্রনিক্যালি সাবমিটিং কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেন আমরা যদি আসলে সামারি করতে যাই, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি, আমরা ইন্টারভিউ এর প্রিপারেশন কিভাবে নিতে হয় লাস্ট ক্লাসে দেখেছিলাম। কোয়েশ্চেন টাইম ওপেন ক্লোজ দুই রকমের হতে পারে দেখেছিলাম। অ্যারেঞ্জিং কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন গুলোকে কিভাবে অ্যারেঞ্জ করতে হবে সেটা লাস্ট ক্লাসে দেখেছি। এবং দ্য ইন্টারভিউ রিপোর্ট, হাউ উই ক্যান অ্যাকচুয়ালি রাইট আওয়ার রিপোর্ট, সেটা দেখেছিলাম। আজকে দেখলাম হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন, ইনভলভমেন্ট এন্ড লোকেশন। আমরা আসলে কিভাবে ইনভলভ হইতে পারি জয়েন্ট অ্যাপ্লিকেশনে, কিভাবে ইন্টারভিউ নিতে পারি, কিভাবে সেটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, সবকিছু আমরা দেখলাম। কোয়েশ্চেনিয়ার গুলা কিভাবে রাইটিং করতে পারি, কোয়েশ্চেন গুলা কিভাবে স্কেল আপ করতে পারি, ডিজাইন করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিং করতে পারি, এবং লাস্টলি সাবমিট কিভাবে করতে পারি, সেটা আজকে দেখছি। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি জেড নিয়ে অনেক কথাই বলেছি। আমি জানি না তোমাদের কার কি অবস্থা, জেড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? রায়হান আলম ম্যাম, আজকের ক্লাস এখানে শেষ করেন। কখন দিছো এটা? এনিওয়ে, আমাদের হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আসলে ওই চ্যাপ্টার 4টা আমাদের মোটামুটি শেষ। আমাদের যেহেতু ফাইনাল চলে আসছে, আমরা খুব শীঘ্রই ফাইনালের সিলেবাসটা শেষ করবো। মিনিমাম 3 থেকে 4টা চ্যাপ্টার আমাদের শেষ করতেই হবে। আমাদের টাইম খুব বেশি নেই, সেপ্টেম্বরের 5 তারিখ বা 6 তারিখ থেকে আমাদের ফাইনাল এক্সাম। এর মধ্যে সবকিছু নিয়ে শেষ করতে হবে। আর তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্ট গুলো আমি আসলে তোমাদেরকে দিব, গ্রুপ ওয়াইজ তোমাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি, তমাল দাস আছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা থাকো। সুমন ঘোষ আছো? यस मैम। সাবরিনা মুসফিরাত আছো? নাই। মুনা হক মিম আছো? নাই। শামীম ইসলাম আছো? यस मैम। আচ্ছা, ইস্তিয়াক আরাফাত আছো? নাই। ফারুক হাসান আছো? মেহেদি হাসান আছো? यस मैम। আচ্ছা, মাহির ফয়সাল আছো? मैम आती मैम। আচ্ছা, এই যে যাদের রোল কল গুলো করলাম, তোমাদের কথা ছিল না যে নামের সাথে আইডিটা দিতে? জি ম্যাম। তোমাদের যেমন হচ্ছে এখানে কি আছে, শাওন চন্দ্রশীল, তার নামটা দেখো, তার নামের সাথে তার আইডিটা আমি থার্ড ব্র্যাকেটে দিয়ে দিতে বলেছিলাম। সবার জন্য এটা ম্যান্ডেটরি ছিল, তোমরা কেন করো নাই? ओ ম্যাম मैम এটা করা ছিল ম্যাম, জুমের অ্যাপস দিয়ে ঢুকলে তখন আসে, আবার এর মধ্যে পিসি দিয়ে ঢোকার সময় লিংক দিয়ে ঢুকলে তখন আবার ছবি
আইডি এগুলো চেঞ্জ হয়ে যায় না। মানে কি তোমরা একটা দিয়ে ঢুকো না, লগ ইন হ্যাঁ, করে মাঝে না মাঝে বাইরে পিসিতে? থাকলে ফোন দিয়ে ঢুকা হয়, আবার পিসি নিয়ে রুমে থাকলে আচ্ছা আচ্ছা, মানে তোমাদের একটাতে তো ঠিক আছে, তোমাদের মেইন যে আইডিটা আছে ওইখানে ঠিক আছে, জি নামের ম্যাম, সাথে আইডি? এড মোডে তো ও ঠিক আছে সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক থাকলেই হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমরা হচ্ছে আর লেন্দি করছি না, অলমোস্ট। ম্যাম ওই থিওরির নাম্বারটা তো ম্যাম কয়েকজন হ্যাঁ, এখনো পর্যন্ত দেয়া হয়নি স্যার, বিকজ